আমরা লেকচার শুরু করেছিলাম কমন নিউরোলজিক্যাল প্রবলেম ইন এলডারলি, তাই না? কত নম্বর লেকচার? লেকচার 11। লেকচার 11 তো শেষ হয় নাই আমাদের, তাই না? কিছু বাদ ছিল। না ম্যাম, শেষ হয়নি। জি ম্যাম। আমি লাস্ট এক্সাম নিয়েছি কোন কোন লেকচারে? ম্যাম 7, 8, 9। 7, 8, 9, 10, 11, 12। 12 শেষ হলে আরেকটা পরীক্ষা নিব ইনশাআল্লাহ। আমরা কি হেমোরেজিক স্ট্রোক করেছিলাম? ম্যাম, আপনার কথা কেটে কেটে আসছে। আমরা ব্রেইনের সার্কুলেশন করেছিলাম, তাই না? ব্রেইন সার্কুলেশন করেছিলাম। এই পোর্শনগুলো আমরা কভার করেছিলাম। ব্রেইন ফাংশন, ইনভেস্টিগেশন, এগুলো কমপ্লিট করেছিলাম। এখন শোনা যাচ্ছে কথা? জি ম্যাম। ইনভেস্টিগেশন গুলো আমরা করেছিলাম, দেখেছিলাম যে হেমোরেজিক স্ট্রোকে হেমোরেজ, ব্রেইন হেমোরেজ কেমন দেখা যায়। অনেক সময় ব্রেইন হেমোরেজ যদি খুব হিউজ হয়, হেমোরেজিক যে প্রপোর্শনটা যদি খুব হিউজ হয়, তখন সেটা মিড লাইন শিফট করে, মানে এক পাশ থেকে আরেক পাশে সেই হেমোরেজ নিজে স্থানান্তর হয়, অথবা ব্রেইন টিস্যুকে পুশ করে, হ্যাঁ, ব্রেইন টিস্যুকে বিশেষ করে ল্যাটারালি যদি সাবআরাকনয়েড স্পেসে যদি প্রচুর পরিমাণে হেমোরেজ হয়, সেক্ষেত্রে সেটা ব্রেইন টিস্যুকে পুশ করে মাঝখান থেকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়, তখন বাইল্যাটারাল প্রবলেম গুলো দেখা যায়। বাইল্যাটারাল স্ট্রোক, যেটা আমরা বলি যে বাইল্যাটারাল স্ট্রোক। এখন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কথা কি শোনা যায়? জি আমি ম্যাম, শোনা নিজে যায়। বিরক্ত আসলে এই শোনা যাচ্ছে। ঝামেলায়। কারেন্টলি ট্রিটমেন্ট, হ্যাঁ, এই বিশেষ করে থ্রম্বোসিস এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের কারেন্ট ট্রিটমেন্ট হচ্ছে মূলত 3টা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে অ্যাকিউট ফেজ যে ম্যানেজমেন্ট। একটা পেশেন্টের স্ট্রোক হলো ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হতে পারে? ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ TIA অথবা সেরেব্রাল থ্রম্বোসিস, তার মানে হচ্ছে ইসকেমিক স্ট্রোক, includes measure to restore the circulation and closing process। মানে হচ্ছে প্রথম যে ফেজে ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সার্কুলেশনটাকে আবার পুনরায় মানে পুনর্স্থাপন করা, যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব সার্কুলেশনটাকে এনশিওর করা। যেহেতু কিছু ইনজুরি ওখানে হবে, কিছু পার্মানেন্ট কিছু ড্যামেজ হবে, সো সেই ড্যামেজ রিলেটেড যে কিছু প্যাথোলজিক্যাল প্রসেস আছে, যেমন ইনফ্ল্যামেশন। যে কোনো ব্রেইন ইনজুরির পরবর্তী ধাক্কা হচ্ছে ইনফ্ল্যামেশন। এই ইনফ্ল্যামেশনটাকে কন্ট্রোল যদি না করা যায়, সেক্ষেত্রে সেকেন্ডারি বা সাবসিকুয়েন্ট ব্রেইন সেল ড্যামেজ হয়ে যায়, অথচ প্রাইমারিলি সেখানে কোনো ড্যামেজ ছিল না। আমি কি বলতে পারছি কিনা? ধরো কিন্তু ড্যামেজ হয়, আমাদের বডির নর্মাল যে হিলিং প্রসেস অনুযায়ী ইনফ্ল্যামেশন শুরু হয়ে যায়, তাই না? এবং এই ইনফ্ল্যামেশনের মাত্রাটা, ইনফ্ল্যামেশন অবশ্যই জরুরি, ইনফ্ল্যামেশনের মাত্রা যদি মাত্রাতিরিক্ত হয়, তখন সেটা কিন্তু প্রবলেম সৃষ্টি করে। ব্রেইনের ক্ষেত্রে এটা খুবই স্ট্রংলি এটা অ্যাপ্লিকেবল। তো ব্রেইনে যদি কোনো ধরনের ইনজুরি হয়, সেই ইনজুরির বা সেই ড্যামেজের পরবর্তী যে ইনফ্ল্যামেটরি প্রসেস বা ইনফেকশাস প্রসেস, সেটাকে কন্ট্রোল করা, এটাও একটা ম্যানেজমেন্টের পার্ট।
আদারওয়াইজ যেই ব্রেন সেলগুলো সুস্থ হেলদি সেই ব্রেন সেলগুলো ড্যামেজ হতে পারে। তো সেগুলোকে মাথায় রেখে এই দুটো উদ্দেশ্যে মূলত অ্যাকিউট ফেজের ট্রিটমেন্টটাকে ডিজাইন করা হয়। কিছু থ্রোম্বোলাইটিক এজেন্ট যেগুলো মেডিসিন, অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট, অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট এবং নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট দ্বারা ট্রিটমেন্ট করা হয় মেডিকেশন, নিউরো মেডিকেশন। যারা মূলত কিছু থ্রোম্বোলাইসিসে হেল্প করে। মানে হচ্ছে যে ক্লট ছিল সেটাকে ভেঙে দেয়। হ্যাঁ? আর কোয়াগুলেন্ট গুলো ফার্দার আর কোয়াগুলেশনে বাধা দেয়। হ্যাঁ? অ্যান্টিপ্লাটিলেট অনেকটা অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিপ্লাটিলেট কাছাকাছি বিষয়। আর নিউরোপ্রোটেক্টিভ এজেন্ট কিছু দেয়া হয় যেটাতে নিউরাল প্রোটেকশন বিশেষ করে ভিটামিন জাতীয় যে কিছু এজেন্ট আছে, বিশেষ করে ভিটামিন বি পরিবারের যে ভিটামিন গুলো আছে সেগুলো নিউরো প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে। সো এই ধরনের মেডিকেশন দিয়ে ইমিডিয়েট সার্কুলেশন এবং প্যাথোলজিক্যাল প্রসেসটাকে মিনিমাইজ করা হয়। ২ নাম্বার মানে এখানে তো ৩ টা পার্ট। তার মধ্যে ২ নাম্বার পার্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডিমা অ্যান্ড রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। সো দ্বিতীয় ধাপে মাথার ভেতরে মানে ব্রেইনের ভেতরে যাতে এডিমা ফরমেশন না হয়। এখন যদি খুব বেশি পরিমাণ ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি এক্সুডেট আমরা জানি সেই ইনফ্লামেটরি এক্সুডেশন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে সেরিব্রাল এডিমা ডেভেলপ করতে পারে। যদি কোনো কারণে সিএসএফ এর পথ সিএসএফ এর সার্কুলেশন যদি কোনোভাবে ব্যাহত হয়, আমরা জানি সাবঅ্যারাকোনয়েড স্পেস দিয়ে সিএসএফ প্রবাহিত হয়, তাই না? ব্রেইন এবং স্পাইনাল কর্ডে। এখন কোনো কারণে যদি এই সিএসএফ প্রোডাকশন হয় হচ্ছে ভেন্ট্রিকল গুলোতে এবং সেগুলো সার্কুলেশন হয় সাবঅ্যারাকোনয়েড স্পেস দিয়ে পুরো ব্রেইন এবং স্পাইনাল কর্ড বরাবর সার্কুলেশন হতে থাকে। এখন কোনো কারণে যদি সিএসএফ এর পথে বাধার সৃষ্টি হয় আইদার ক্লট দিয়ে অথবা হেমোরেজ দিয়ে অথবা অন্য কোনো কারণে ব্রেইন সেলগুলো খুলে গেল, হ্যাঁ, সেখানে সোয়েলিং হয়েছে, অনেক বেশি ইডিমা ফরমেশন হয়েছে, তখন ওই সিএসএফ এর সার্কুলেশনে বাধা হলে তখন আরো এডিশনাল ব্রেইন এডিমা হতে পারে। মানে মাথার ভেতরে ফ্লুইডের যে চাপ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের যে প্রেশার সেটা বেড়ে পরবর্তীতে আরো সেকেন্ডারি অনেক ধরনের সমস্যা হতে পারে। সো দ্বিতীয় ধাপে ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডিমা অ্যান্ড রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যাতে ইডিমা না হয় এবং ইন্টারক্রেনিয়াল প্রেশার স্বাভাবিকের চেয়ে বেশি না হয়ে যায়। ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়লে কি হবে? পুরো ব্রেইন তখন ঝুঁকির মধ্যে পড়বে। ক্রেনিয়ামের ভেতরে যে নরমাল যে প্রেশার থাকার কথা সেটা যদি না থেকে যদি বেড়ে যায়, সাধারণত ক্রেনিয়ামের ভেতরে প্রেশার বাড়ার অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এক্সেস অ্যাকুমুলেশন অফ সিএসএফ উইদিন দ্য ক্রেনিয়াম। এটা হতে পারে ক্রেনিয়ামের কোনো সমস্যা। ইনফ্যাক্ট যদি স্পাইনাল কর্ডে বা স্পাইনাল কলামে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে। তার কারণ হচ্ছে স্পাইনাল কলামে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও এই সিএসএফ এর যে পাথওয়ে সেখানে একটা বাধার সৃষ্টি হতে পারে। তোমরা কি আছো আমার সাথে? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, এই বিষয়গুলো তোমাদের বোঝা অতি জরুরি। জি ম্যাম। সো এই লক্ষ্যে এই দ্বিতীয় ধাপে অ্যাকিউট সার্জিক্যাল রিভাস্কুলারাইজেশন, যদি সেখানে কোনো ব্লাড ভেসেলস যদি প্রবলেম হয় সেক্ষেত্রে রিভাস্কুলারাইজেশন করা হয়। অনেক সময় বাইপাস গ্রাফটিং করা হয় যদি ক্লট খুব মাত্রাতিরিক্ত হয় এবং ব্লাড যদি খুব বেশি পরিমাণে ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে রিভাস্কুলারাইজেশন করা হয়। সার্জারি ফর সিমটোম্যাটিক ক্যারোটিড স্টেনোসিস, যদি ক্যারোটিড স্টেনোসিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে সেটাকে সার্জিক্যালি ঠিক করা হয়। তারপর হচ্ছে ইন্ট্রালুমিনাল স্টেন্ট সার্জারি করা হয়, যেমন হার্টে যেমন স্টেন্ট সার্জারি করে আমরা প্রায়শই শুনে থাকি যে হার্টে কি রিং পরানো হয়েছে। হ্যাঁ, রিং পরানো হয়েছে। রিং হচ্ছে ওটা এক ধরনের স্টেন্ট মানে হচ্ছে এক ধরনের ফ্রেম জাতীয় বিষয়, রাউন্ডেড। ওটা কি করে যে আর্টারির ভেতরে প্রতিস্থাপন করলে সেটা আর্টারিকে চেপে আসতে দেয় না, সেটা মানে ধরে রাখে, রিং এর মতো ভেতরে পরানো হয়। সো এই আর্টারিয়াল স্টেন্ট
করানো হয় দ্বিতীয় ধাপে। ইন্ট্রাক্রেনিয়াল বাইপাস, অনেক সময় বাইপাস সার্জারি করা হয়, যেটা একটু আগে বললাম। ক্রেনিয়ামের বাইরে অথবা ইন্ট্রাক্রেনিয়াল, ক্রেনিয়ামের ভেতরে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেখানেও বাইপাস সার্জারি করা হয় টু এনশিওর দ্যাট দেয়ার ইজ নট এক্সেসিভ ইডিমা অর টু মেইনটেইন নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তৃতীয় ধাপে অবশ্যই ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন, নট অনলি ফিজিওথেরাপি বাট অলসো পুরো মানে রিহ্যাবিলিটেশন টিম সেই পেশেন্টকে নিয়ে কাজ করবে যাতে পরবর্তীতে স্ট্রোক না হয় এবং তার যাতে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে, তার ফিজিক্যাল ফাংশন ইমপ্রুভ করে। আমরা জানি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের গুরুত্ব, তাই না? এখন আমরা যেহেতু রিহ্যাবিলিটেশন প্রফেশনাল, আমাদেরকে কিন্তু বেসিক যে কোনো ডিজিজ কন্ডিশন সম্পর্কে ন্যূনতম একটা বেসিক ধারণা থাকতে হবে, তাই না? যার কারণে আসলে আমরা আমাদের কারিকুলামে এই রিলেটেড ডিজিজ গুলো আমরা পড়ে থাকি। মেডিকেল স্টুডেন্টরা হয়তো বা আরো ডিটেইল পড়ে থাকে, কিন্তু আমাদের রিহ্যাবিলিটেশন পারপাস, আমি যখন আমার একটা পেশেন্ট আসবে, একটা পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট, বয়স্ক পেশেন্ট যখন আমার কাছে আসবে, আমি তার জন্য রিহ্যাবিলিটেশন প্রোটোকল ডিজাইন করার আগে আমাকে কিন্তু জানতে হবে পেশেন্টের সার্বিক অবস্থা সম্পর্কে। বর্তমান পরিস্থিতিতে তার নিউরোলজিক্যাল সিচুয়েশন কিরকম, সে কোনো ধরনের অ্যাডভান্স নিউরোলজিক্যাল কোনো থ্রেট আছে কিনা, তার বর্তমানে তার ভাইটাল সিচুয়েশনটা কিরকম, ভাইটাল সাইন গুলো কিরকম, এই পেশেন্ট রিহ্যাবিলিটেশন প্রোটোকল নেয়ার মতো তার পরিস্থিতি কিনা, পেশেন্টের ইমপ্রুভমেন্ট কিরকম হচ্ছে, যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে গোল সেট আপ, যদি ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি কর্মপদ্ধতি অবলম্বন করব, এই সবগুলো বিষয় মাথায় রেখে কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন প্রোটোকল বা আমাদের আচ্ছা, রিহ্যাবিলিটেশনের একটা মূল মন্ত্র যে কোনো ব্রেন ড্যামেজের ক্ষেত্রে, সেটা হতে পারে স্ট্রোক রিলেটেড ব্রেন ড্যামেজ অথবা হতে পারে অন্য কোনো ট্রমাটিক যে ব্রেন ড্যামেজ, তার মধ্যে এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেভ দ্য পেনাম্ব্রা। পেনাম্ব্রা কি তোমরা জানো? পেনাম্ব্রা শব্দের সাথে পরিচয় আছে? না ম্যাম, আজকে ফার্স্ট শুনলাম। আচ্ছা, পেনাম্ব্রা হচ্ছে যেই জোন ডাইরেক্টলি ইনজিউর্ড হয় বা ড্যামেজ হয়। ধরো কারো হেড ইঞ্জুরি হলো, সরাসরি যে অংশটা সরাসরি ইনজুরি হলো সেই অংশটাকে বলা হয়, সেই অংশটা হচ্ছে, আমি ভুল বলেছি, পেনাম্ব্রা হচ্ছে দ্য জোন অ্যারাউন্ড দ্য প্রাইমারি ড্যামেজ এরিয়া। আমি ভুল বলেছি, খেয়াল করো। সরাসরি ইনজুরি বা ড্যামেজ হলো যে এরিয়া, তার আশেপাশের যে ভালনারেবল এরিয়া, যে আশেপাশের মানে হেলদি বাট ভালনারেবল এরিয়াকে বলা হয় পেনাম্ব্রা। এখন যে অংশটা ড্যামেজ হলো, আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সাপোর্টিং সেলগুলো সেগুলোর প্রলিফারেশন হয় না, তাই না? নিউরনের প্রলিফারেশন হয় না, আমরা জানি সেল ডিভিশন হয় না, প্রলিফারেশন হয় না। দেয়ারফর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একবার ড্যামেজ হয়ে গেলে যে অংশটা একেবারেই ড্যামেজ হয়ে যায় সেই অংশটা আসলে আর রিজেনারেশন হয় না। কিন্তু বিশেষ করে এই স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় যে যেই অংশটা ড্যামেজ হলো তার আশেপাশের কিছু অংশ, ফিউ মিলিমিটার বা ফিউ সেন্টিমিটার এরিয়া, এরা হয় কি ওই ড্যামেজ এরিয়ার করেসপন্ডিং এরিয়া হওয়ার কারণে এরা একটা থ্রেটের মধ্যে থাকে। যে কোনো সময় যদি ইন্টারভেনশন সঠিক সময়ে প্রদান না করা হয়, এই পেনাম্ব্রা পরবর্তীতে পার্মানেন্ট ড্যামেজে, এই পেনাম্ব্রা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। সো আমাদের রিহ্যাবিলিটেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা এই পেনাম্ব্রাকে সেভ করার চেষ্টা করব। আমরা ইনফ্যাক্ট শুধু আমাদের না, মেডিকেল ম্যানেজমেন্ট যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট, এদেরও প্রাইমারি উদ্দেশ্য থাকে হচ্ছে যে পেনাম্ব্রা এরিয়াটাকে সেভ করা, যাতে ওই এরিয়াটাতে রিপারফিউশন হয়। ওখানে তো পারফিউশন কমে যায়, মানে ড্যামেজ এরিয়ার আশেপাশের এরিয়াগুলো তখন ইনফ্লামেশন হোক বা সাডেন শক, যেটাকে আমরা বলি নিউরাল শকের কারণে হোক, তখন ওই এরিয়াটাতে সার্কুলেশন কমে যায়। এবং ওই এরিয়াকে যদি প্রপারলি আবার রিপারফিউশন না করা হয়, আবার যদি সেখানে ব্লাড সার্কুলেশন এনশিওর না করা হয়, তাহলে উইদিন ফিউ ডেজ অর উইদিন ফিউ আওয়ার্স মেবি
ওই এরিয়াটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সো আমাদের এই রিহ্যাবিলিটেশনের একটা উদ্দেশ্য হচ্ছে সেভ দ্য পেনাম্ব্রা। পেনাম্ব্রা ইজ a zone of reversible ischemia around the core of the irreversible infraction. মানে হচ্ছে রিভার্সিবল ইররিভার্সিবল তো বোঝো তোমরা না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। পেনাম্ব্রা হচ্ছে যে ইররিভার্সিবল যে ইনফ্রাকশন হলো তার আশেপাশে যে রিভার্সিবল ইনফ্রাক্টেড এরিয়া বা ইস্কেমিক এরিয়া, ওখানেও ব্লাড সার্কুলেশন কম বা ওখানেও অক্সিজেন সাপ্লাই কম, বাট ইট ক্যান বি রিভার্সিবল। মানে এখানে যদি আবার পারফিউশন যদি এনশিওর করা যায়, সেই এরিয়াটা রিকভারি করে। শুধুমাত্র ওই অল্প যে অংশটা যেটা ড্যামেজ হয়েছে সেটা হয়তো বা ইররিভার্সিবল থাকে, কিন্তু সেই অংশের কাজও কম্পেনসেট করার কিছু কিছু এরিয়া আছে, যে এরিয়া ওই অংশের কাজকে কম্পেনসেট করতে পারে। আদারওয়াইজ তো আমাদের অনেক হতাশা থাকতো, তাই না? আমরা আমাদের ট্রিটমেন্ট প্রোগ্রাম তৈরিই করতে পারতাম না, যেহেতু আমরা জানি যে পার্মানেন্ট ড্যামেজ, স্ট্রোক হলে আর কখনোই ভালো হবে না। সো আমরা কেন এত কষ্ট করছি? তার কারণ হচ্ছে আমরা যে অংশটুকু ড্যামেজ হয়েছে সেটাকে কম্পেনসেট করার জন্য অন্যান্য এরিয়াকে অ্যাক্টিভেট করা। যেমন তোমাদের এই যে সামনে থিসিস তোমরা থিসিস করবা, তাই না? এখানে কেউ কেউ হয়তো বা অবজারভেশনাল স্টাডিজ করবা, কেউ হয়তো বা এক্সপেরিমেন্টাল স্টাডিজ করবা। এই স্ট্রোক পেশেন্ট নিয়ে অনেক স্টাডি আছে, যেমন রিসেন্ট আমি দেখছি অনেক স্টাডি দেখাচ্ছে বায়োল্যাটারাল ট্রেনিং। তোমরা চাইলে তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হও, তোমরা স্ট্রোক পেশেন্টদের আপার লিম্বের ফাংশনে বায়োল্যাটারাল ট্রেনিং এর ইফেক্টিভনেস দেখতে পারো। আমরা সাধারণত আমাদের কনভেনশনাল প্র্যাকটিসে কি দেখি? আমরা ইউনিল্যাটারাল ট্রেনিংটাই বেশি দেখি, তাই না? যে এফেক্টেড সাইটটাকে থেরাপি করাচ্ছে। তারপরে আবার কনস্ট্রেন্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপিতে আমরা দেখি যে এফেক্টেড সাইটটাকে আনএফেক্টেড সাইটটাকে পজ করে ধরে রেখে এফেক্টেড সাইডে শুধুমাত্র ট্রিটমেন্ট করাচ্ছে। আর বায়োল্যাটারাল অ্যাপ্রোচ হচ্ছে যে দুটো আপার এক্সট্রিমিটি, মানে এটা মূলত আপার এক্সট্রিমিটির জন্যই দুই দুই পাশ সমানভাবে ব্যবহার করে এটার ইফেক্টিভনেস তারা দেখেছে যে ইউনিল্যাটারাল ট্রেনিং থেকে বায়োল্যাটারাল ট্রেনিং মাচ মোর ইফেক্টিভ। এরকম কিছু স্টাডিজ আছে। তো তোমরা চাইলে এই বিষয়টা নিয়ে কেউ গবেষণা করতে পারো, যদি কেউ একেবারে সেম বিষয়ে সিআরপি তে যদি গবেষণা না করে থাকে। তো যেটা বলছিলাম, আচ্ছা, এটা হচ্ছে যে আমরা জানি যে পেনাম্ব্রা হচ্ছে এমন একটা জোন যেটা ইররিভার্সিবল যে ইসকেমিক এরিয়া তার চারপাশে থাকে, এবং এটা একটা রিভার্সিবল এরিয়া। এখানে যদি রিপারফিউশন করা যায় সেক্ষেত্রে ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর পেনাম্ব্রা ড্যামেজ হতে পারে কি কারণে? যদি লম্বা সময় ধরে যদি পারফিউশন কমতে থাকে, মানে যদি এরকম হয় যে ইসকেমিক চেঞ্জ হলো, তো সেখানে রিপারফিউশন করা হলো না, পেশেন্টটা ট্রিটমেন্টের জন্য কোনো হাসপাতালে যায় নাই, বাসায় বসে আছে। সো তার ওই পেনাম্ব্রা জোনে তার পারফিউশন রিএস্টাবলিশ না হওয়ার কারণে পেনাম্ব্রা ড্যামেজ হতে পারে, যেটাকে আমরা বলি হাইপোপারফিউশন ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। তারপরে যদি হাইপার গ্লাইসেমিয়া থাকে, যদি ব্লাড গ্লুকোজ লেভেল যদি নর্মালের চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রেও পেনাম্ব্রা ড্যামেজ হয়ে যেতে পারে। সো ব্লাড সুগার কন্ট্রোল, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর সেভিং পেনাম্ব্রা। তো যখন স্ট্রোক হয় তখন এই বিষয়গুলোর উপরে চিন্তা করেই মেডিকেশন প্রোভাইড করা হয়। যদি ফিভার থাকে অথবা খিঁচুনি থাকে, সেক্ষেত্রেও অনেক সময় পেনাম্ব্রাকে সেভ করা যায় না। অনেক সময় পেশেন্টের স্ট্রোকের পরে হিউজ পরিমাণ যদি ইনফ্লামেশন হয় ব্রেইনে, পেশেন্টের কিন্তু জ্বর আসতে পারে, এবং অনেক সময় যদি তার ব্রেইন সেলগুলো যদি হাইপার সেন্সিটিভ হয়ে যায় তখন কিন্তু খিঁচুনিও আসতে পারে। সো এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোতে যারা আনট্রিটেড থাকে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, যাদের কোমরবিডিটি অন্যান্য, নট অনলি হাইপারগ্লাইসেমিয়া বাট অলসো যদি কেউ হাইপারটেনসিভ থাকে, আনকন্ট্রোলড হাইপারটেনসিভ, এই বিষয়গুলো যাদের মধ্যে আনকন্ট্রোলড অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় পেনাম্ব্রা সেভ করা সম্ভব হয় না। তখন তারা দেখা যায় যে আরো পরবর্তীতে সেকেন্ডারি মানে এডিশনাল কিছু সমস্যা, মানে স্ট্রোক হয়ে যতটুকু সমস্যা ছিল পরবর্তীতে তার প্রবলেম আরো বেড়ে যায়। হয়তোবা প্রথমে একটা লিম্ব ইনভলভ ছিল, পরবর্তীতে দেখা গেল যে দুইটা লিম্বই ইনভলভ হয়ে গেছে। এরকম অনেক কেস আছে। আবার ঠিক অপোজিটটাও হতে পারে, যদি সময় মতো যদি উইদিন 72 আওয়ার্স বলা হয়, যদি মেডিকেল সেন্টারে নেওয়া যায়, তাহলে থ্রোম্বোলাইটিক এজেন্ট দিলে অনেক সময় পেশেন্টের রিকভারি এত ভালো হয়, অনেক সময় বোঝাও যায় না যে পেশেন্টের স্ট্রোক করেছিল। বাট ইট হ্যাজ টু বি
উইদিন 72 আওয়ার্স, বাট অ্যাজ যদি যত দ্রুত সম্ভব প্রথম 2 ঘন্টায় এরকম একটা প্রপোর্শন আছে, প্রথম 2 ঘন্টা হলে এত পার্সেন্ট, তারপরে 2 ঘন্টা বা 4 ঘন্টা হলে এত পার্সেন্ট, এই বিষয়টা মানে যত দ্রুত তাকে সঠিক চিকিৎসায় নিয়ে আসা যায়, ব্রেন ড্যামেজের মাত্রা তত কমায় নিয়ে আসা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কিছু কনভেনশনাল মেথড আছে আমরা আমাদের চিকিৎসার। কনভেনশনাল মেথড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কনভেনশনাল মেথড গুলোকে আমরা কখনোই ইগনোর করি না। আমরা আমাদের ফিজিওথেরাপিতে যত নতুন নতুন চিকিৎসার উদ্ভাবন করি না কেন, আমরা কিন্তু কনভেনশনাল থেরাপিকে বাদ দিয়ে নতুন ভাবে নতুন কোনো চিকিৎসা প্রণয়ন এখন পর্যন্ত সেভাবে আমরা করিনি। কারণ আমাদের যে গ্রুপ অফ পপুলেশন আছে বা গ্রুপ অফ স্যাম্পল আছে তাদেরকে আমরা তো কনভেনশনাল ম্যানেজমেন্ট বাদ দিয়ে করতে পারবো না। আমাদেরকে কনভেনশনাল ম্যানেজমেন্টের সাথে এডিশনাল ম্যানেজমেন্ট দিয়ে ২ টা গ্রুপ আমরা কম্পেয়ার করতে পারবো। তখন আমরা এডিশনাল যে ট্রিটমেন্ট সেটার ইফেক্টিভনেস বের করতে পারবো। মানে একটা গ্রুপকে আমি কনভেনশনাল দিব, আরেকটা গ্রুপকে কনভেনশনাল প্লাস এডিশনাল দিব। তারপর ২ টা গ্রুপের মধ্যে পার্থক্য দেখবো। যে গ্রুপ কনভেনশনাল প্লাস এডিশনালে বেটার ইমপ্রুভ করে তখন আমরা বলবো যে হ্যাঁ, এডিশনালের একটি এডিশনাল ইফেক্ট আছে। কিন্তু আমরা আইসোলেট খুব কমই গবেষণা করে থাকি। দেয়ারফর আমাদের কনভেনশনাল মেথড গুলোও জানতে হবে। কনভেনশনাল অনেক মেথড আছে, যেমন ফাংশনাল রি-এডুকেশন। আমরা কেন আমরা রি-এডুকেশন বলছি? কারণ এরা তো আগে এই ফাংশন গুলো জানতো। এখন নতুন ভাবে স্ট্রোক করার পরে যেহেতু সেই ফাংশনাল ডিটারিয়েশন হয়েছে, সো আমরা সেই ফাংশন গুলোকে আবার পুনরুদ্ধার করার জন্য আমরা যে এডুকেশন দেই সেটাকেই বলা হয় রি-এডুকেশন। যেহেতু আমরা ফাংশনের রি-এডুকেশন করছি সেটাকে আমরা বলবো ফাংশনাল রি-এডুকেশন। তারপরে হচ্ছে আমরা নরমাল মুভমেন্ট ফ্যাসিলিটেট করি, স্ট্রেচিং করি, হাইড্রোথেরাপি করি। এগুলো হচ্ছে আমাদের কনভেনশনাল মেথড। এই ৪টা বা ৫টা মেথডের আন্ডারেই হচ্ছে আমরা এই সিআরপি ডিপার্টমেন্টের ভেতরে দেখবা যে অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। এই মূলত ৪টা-৫টা ক্যাটাগরির আন্ডারেই পড়ে। এখানে আমব্রেলা টার্ম গুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ নিউরোপ্লাস্টিসিটি একটা টার্ম আছে। এটা কি তোমরা জানো? নিউরোপ্লাস্টিসিটি? Neural adaptation. সরি? Adaptation of the nerve. অ্যাডাপ্টেশন। নট অনলি অ্যাডাপ্টেশন, আরো কিছু বিষয় আছে, বাট কাছাকাছি। কারণ নার্ভাস সিস্টেমের একটা স্পেশাল অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি আছে। সেটাকে আমরা এনহ্যান্স করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ফ্যাক্টর যেটা পেশেন্টকে লেস মোটিভেটেড করবে, পেশেন্টকে সবসময় স্লিপি ড্রাউজি রাখবে, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ প্রপার নিউরাল প্লাস্টিসিটি আমরা এনকারেজ করতে পারবো না। এরপরে পোস্ট স্ট্রোক কিছু সাইকোলজিক্যাল ইস্যু থাকে। হুম? যেমন অনেকের ক্ষেত্রে তারা খুব বেশি এংজাইটিতে ভুগে, অনেকে অনেক ড্রাউজিনেস এ ভোগে, অনেকে ডিপ্রেশনে ভোগে। এই বিষয়গুলোকে আমাদেরকে যতটুকু সম্ভব মিনিমাইজ করে তারপরে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে ফিজিক্যাল ফাংশনাল যে অ্যাক্টিভিটিস সেগুলো নিয়ে কাজ করতে হবে। অনেকে বলে ফিজিওথেরাপিস্টরা শুধু ফিজিওথেরাপি দিবে, মানে হচ্ছে প্যাসিভ মুভমেন্ট করাবে, ফাংশনাল মুভমেন্ট করাবে, তারা সাইকোলজিক্যাল বিষয়গুলোকে ইগনোর করে যায়। বাট নো, তোমার ট্রিটমেন্টের আউটকাম এন্টায়ারলি ডিপেন্ড করবে পেশেন্টের সাইকো ইভেন সোশ্যাল স্ট্যাটাস। সো নট অনলি সাইকোলজিক্যাল বাট অলসো সাইকো সোশ্যাল বিষয়গুলোকে খেয়াল রেখে পেশেন্ট যাতে ডিপ্রেস না হয়, পেশেন্ট যাতে লেস মোটিভেটেড না হয়, পেশেন্টের এই বিষয়গুলো খেয়াল রেখে এগুলোকে যতটুকু সম্ভব মিনিমাইজ করে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো আমরা তৈরি করব। কিছু এক্সারসাইজ থেরাপি আছে, যেমন তোমরা সবাই জানো এই বিষয়গুলো সম্পর্কে আই হোপ। যেমন বোবাট, যেটাকে আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল টেকনিক বাই বোবাট। মূলত এখানে কি করা হয়, মাসল টোন নরমালাইজ করার জন্য কিছু টেকনিক আছে। এগুলো আসলে স্পেশাল টেকনিক, যেটা তোমরা পোস্ট মানে তোমাদের গ্রাজুয়েশনের পরে তোমরা যখন ডিপার্টমেন্টে যখন যাবা, তখন পেশেন্টের সাথে যখন ডিল করবা এবং তোমরা থার্ড ইয়ারে যে প্লেসমেন্ট করেছো, আশা করি সেই সময় তোমরা হয়তোবা কিছুটা ধারণা পেয়েছো, হ্যাঁ, যে এই এক্সারসাইজ থেরাপি গুলো আমরা কিভাবে
প্রিভেন্ট এক্সেসিভ স্প্যাস্টিসিটি, স্পেশাল রিফ্লেক্স ইনহিবিটিং পোস্চার। আমরা বোবাতে কি করেছি যে যে পোস্টার গুলো পেশেন্টের জন্য রিফ্লেক্স রিফ্লেক্সকে এক্সেন্চুয়েট করে, সেই পোস্টারগুলোকে আমরা কি করেছি, পেশেন্টের সেই পোস্টারগুলোকে বাদ দিয়ে হ্যাঁ খেয়াল করে শোনা যাচ্ছে আমার কথা? কথা কেটে আসছে। নাম কেটে কেটে আসছে। আচ্ছা, আমরা আমাদের ডিপার্টমেন্টে দেখেছি যে কিছু কিছু স্ট্রোক পেশেন্টের ট্রাঙ্কে এক্সটেন্সর স্প্যাস্টিসিটি থাকে, তাই না? অনেক মানে তার এক্সটেনশন হয়ে থাকার প্রবণতা থাকে। তাদেরকে আমরা সুপাইন লাইংটা অ্যাভয়েড করি, আমরা তাকে সাইড লাইং অথবা প্রোন লাইং এ তাকে সেট করি। অনেক পেশেন্ট দেখা যায় যে তার বেস অফ সাপোর্ট যদি কিছুটা কমে, তার স্প্যাস্টিসিটি বেড়ে যায়, খুব ঠান্ডা অবস্থায় তার স্প্যাস্টিসিটি বেড়ে যায়। সে যদি কোনো কারণে বিরক্ত থাকে বা হাইপার এক্সাইটেড থাকে, সেই ক্ষেত্রে তার স্প্যাস্টিসিটি কমে যায়। সো বোবার টেকনিকে আসলে আমরা সেই বিষয়গুলোকে কনসিডার করে বিভিন্ন পজিশনের মাধ্যমে, বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে আমরা টোনটাকে নর্মালাইজ করার চেষ্টা করি। এরপর হচ্ছে ফ্যাসিলিটেশন টেকনিক। বেশ কিছু ফ্যাসিলিটেশন টেকনিক আছে, যেমন রুড অ্যাপ্রোচ। সেখানে রুড অ্যাপ্রোচে যেটা করা হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল যে স্কিন স্টিমুলেশন করে, হ্যাঁ, মাসেলটাকে, ভলান্টারি মাসেলকে অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে রুড অ্যাপ্রোচ, মানে সুপারফিশিয়াল কিউটিনিয়াস স্টিমুলেশনের মাধ্যমে যেমন স্ট্রোকিং, ব্রাশিং, ট্যাপিং, আইসিং, ভাইব্রেশন, এগুলোকে এই এই সুপারফিশিয়াল সেন্সরি স্টিমুলেশনের মাধ্যমে মাসেল অ্যাক্টিভেশন করার যে টেকনিক, সেটাকে আমরা বলি রুড অ্যাপ্রোচ। এটা এক ধরনের ফ্যাসিলিটেশন টেকনিক। এছাড়া আছে ব্রুনস্ট্রোম। এই টেকনিকে যেটা বলা হয় যে ডেভেলপমেন্ট অফ ফ্লেক্সর অর এক্সটেন্সর সিনার্জি ডিউরিং আর্লি রিকভারি, হোপিং দ্যাট সিনার্জিক অ্যাক্টিভেশন অফ মাসেল উইথ ট্রেনিং। এটা হচ্ছে যে তোমরা স্ট্রোক পেশেন্ট দেখেছো, তাই না? ডিপার্টমেন্টে যখন প্লেসমেন্ট করেছো, কিছু কিছু পেশেন্টের একটা প্যাটার্ন, মানে সিনার্জিক প্যাটার্ন বলি আমরা। যেমন বেশিরভাগ সময় আপার লিম্বে একটা ফ্লেক্সোর সিনার্জিক প্যাটার্ন ডেভেলপ করে, সবকিছু ফ্লেকশন অবস্থায় থাকে। আর সাধারণত লোয়ার লিম্বে এক্সটেন্সর সিনার্জিক প্যাটার্ন ডেভেলপ করে। আমি কি বোঝাতে পেরেছি? তোমাদের মনে পড়ে কিছু? জি ম্যাম। কিছু কিছু ট্রিটমেন্ট তারা মানে অ্যাপ্রোচে তারা এই টোনটাকে ভাঙার চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু ব্রুন যে টেকনিক, এরা যেটা বলে যে এই ফ্লেক্সর বা এই এক্সটেন্সর যে প্যাটার্ন, এটাকে তারা কাজে লাগানোর জন্য, মানে ফাংশনালি তারা ফ্লেক্সর প্যাটার্নটাকে, তাহলে পরবর্তীতে এই ফ্লেক্সর প্যাটার্নটাকে এনকারেজ করলে এই ফ্লেক্সর প্যাটার্নের কারণে পরবর্তীতে মাসেল অ্যাক্টিভেশন বাড়বে। ঠিক একইভাবে যদি এক্সটেন্সর প্যাটার্ন যদি লোয়ার লিম্বে ডেভেলপ করা যায় আরো বেশি, সেক্ষেত্রে স্ট্যান্ডিং এর ক্ষেত্রে বা অন্যান্য ফাংশনের ক্ষেত্রে, যেগুলো ভার্টিক্যাল অবস্থায় থাকার জন্য পেশেন্টের জন্য সুবিধাজনক, এগুলো খুবই আগের। আমরা অবশ্য মূলত আমরা অ্যাবনর্মাল প্যাটার্নটাকে ব্রেক ডাউন করাটাই হচ্ছে সিআরপির মূল প্র্যাকটিস। আমরা সাধারণত যে এই যে সিনার্জিক প্যাটার্নগুলোকে আসলে সেখান থেকে বের হয়ে আসতে চাই, রাদার এই ব্রুনস্ট্রোম যেটা করে সেটা হচ্ছে ওই প্যাটার্নগুলোকে রিটেইন করতে চায়। আচ্ছা, পিএনএফ তোমরা সবাই দেখেছো, শুনেছো, পড়েছো। পিএনএফ অনেক বেশি অ্যাপ্লাই হয় সিআরপিতে, প্রোপ্রিওসেপটিক নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন। এখানে পিএনএফ তো অনেক ধরনের পিএনএফ আছে, তার মধ্যে একটা অন্যতম পিএনএফ হচ্ছে যে কুইক স্ট্রেচিং আর হচ্ছে ম্যানুয়াল রেজিস্ট্যান্স। হ্যাঁ, কুইক স্ট্রেচিং অ্যান্ড ম্যানুয়াল রেজিস্ট্যান্স অফ মাসেল অ্যাক্টিভেশন অফ দ্য লিম্ব ইন ফাংশনাল ডাইরেকশন উইচ আর অফেন স্পাইরাল অ্যান্ড ডায়াগোনাল। যেটা করা হয় যে আমি যেই মাসেল গ্রুপকে স্ট্রেচিং করতে চাই, সেই মাসেল গ্রুপকে প্রথমে আগে যেটা করতে হবে, ম্যানুয়ালি রেজিস্ট্যান্স দিয়ে সেই মাসেলটাকে ম্যানুয়ালি রেজিস্ট্যান্স দিতে হবে। তো ম্যানুয়াল রেজিস্ট্যান্স দেওয়ার ফলে সেই মাসেল রেজিস্ট্যান্সের এগেইনস্টে কাজ করবে, এবং পরবর্তীতে মানে ঠিক রেজিস্ট্যান্স দেওয়ার পরে ওই গ্রুপ অফ মাসেলটাকে স্ট্রেচিং করা হবে, তখন স্ট্রেচিংটা ইফেক্টিভ হয়। মানে ফোর্সফুল কন্ট্রাকশন এগেইনস্ট রেজিস্ট্যান্স ফলোড বাই স্ট্রেচিং।
সেম গ্রুপ অফ মাসল। যেমন ধরো আমি বাইসেপস কে আমি ফোর্সফুল কন্ট্রাকশন করাচ্ছি, সে পেশেন্ট যতটুকু পারবে, এবং আমি হয়তোবা কিছুটা রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করছি। সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। যারা এলিজিবল, যারা কন্ট্রাকশন করতে পারবে, কিছুটা রেজিস্ট্যান্স এর এগেইনস্টে কন্ট্রাকশন করতে হবে, তাদের জন্য এই অ্যাপ্রোচ। সবার জন্য কিন্তু সব অ্যাপ্রোচ না। সো ফোর্সফুল কন্ট্রাকশন করাচ্ছে এগেইনস্ট রেজিস্ট্যান্স, ফলোড বাই রিল্যাক্সেশন এন্ড স্ট্রেচিং অফ দ্য সেম গ্রুপ অফ মাসল। এটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলিটেশন। এরপর হচ্ছে কনস্ট্রেন্ট ইনডিউস মুভমেন্ট থেরাপি। কনস্ট্রেন্ট ইনডিউসড মুভমেন্ট থেরাপিতে যেটা হয় যে এফেক্টেড সাইটটাকে ফোর্সফুলি কাজ করানো হয়। কিভাবে? আনএফেক্টেড সাইটটাকে পুরোপুরি স্টপ করে রেখে, মানে আনএফেক্টেড সাইট তো পেশেন্ট বেশি ব্যবহার করে, তো ওই আনএফেক্টেড সাইটটাকে বেঁধে রেখে, সোজা কথা বাংলা ভাষায় বেঁধে রেখে এফেক্টেড সাইটটাকে ফোর্সফুলি ট্রেনিং দেওয়া হয়। ঠিক আছে? মিরর থেরাপি, সিআরপি তে হয় মিরর থেরাপি। মিরর থেরাপিতে যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টের গুড সাইডটাকে মিররে দেখানো হয়, এবং পেশেন্টের ব্রেইন সেটাকে পারসিভ করে যে আমার ব্যাড সাইড মুভ করছে। তো ঠিক দেখো এখানে একটা মিররের ছবি দেওয়া আছে। মিররের ভেতরে হচ্ছে আনএফেক্টেড, এফেক্টেড যে পার্টটা সেটা হচ্ছে মিররের দিকে, আর মিররের সামনে যেটা রিফ্লেকশন সে দেখবে সেটা হচ্ছে আনএফেক্টেড সাইড। তো মিররের বাইরে যে অংশটা, মানে আনএফেক্টেড সাইডে কোনো টাস্ক দেয়া হয়, পেশেন্ট এটা রিফ্লেকশন দেখে হচ্ছে মিররে, এবং সে প্রিটেন্ড করে যে তার আনএফেক্টেড সাইড মুভ করছে। তো এইভাবে ব্রেনকে স্পেশালি ট্রেনিং করানোর মাধ্যমে একটা সময় দেখা যায় যে তার এফেক্টেড লিম্বে কিছুটা মুভমেন্ট বা রেসপন্স ফিরে আসে। এটা খুবই ইফেক্টিভ, এভিডেন্স বেসড ইফেক্টিভনেস, মানে এফেক্টিভনেস এভিডেন্স দ্বারা প্রমাণিত হয় আপার লিম্ব এবং লোয়ার লিম্বের জন্য থেরাপি। এরপরে আছে ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। এটা এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, সেটা শুধুমাত্র প্যাসিভ স্টিমুলেশন দিবে না, এটা যে কোনো একটা ফাংশন করার সময় স্টিমুলেশন দিবে। যেমন ধরো কোনো ফাংশন তার ইম্পেয়ারমেন্ট আছে, পুরোপুরি ফাংশন চলে গেছে, পুরো ফুল প্যারালাইসিস মাসেলে কখনোই ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন কাজ করবে না, কারণ এটা পার্শিয়ালি প্যারালাইজড যে মাসেল সেই এরিয়াতে কাজ করবে। এটা এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন। এখানে ইলেকট্রিক্যাল প্যাড, ইলেকট্রোড ব্যবহার করা হয়, একটা ছোট মেশিন থাকে, সেটা পায়ে বা হাতে যে অংশটাতে আমি স্টিমুলেশন দিতে যাই সেখানে সেট করা হয়। এরপরে একটা সার্টেইন তাকে কাজ করতে দেওয়া হয়। ধরো কেউ নি ফ্লেকশন করলো, নি এক্সটেনশন করলো, বা অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন করলো, অথবা হাঁটলো, ওই সময় তাকে ওই স্টিমুলেশন দেওয়া হয় এবং সাথে সাথে সে সেই ফাংশনটা করে। এরপর হচ্ছে ট্রেডমিল ট্রেনিং উইথ হার্নেস। আমরা নর্মাল ট্রেডমিলে পেশেন্টকে হাঁটাইতে পারি, কিন্তু স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে হার্নেস মানে হচ্ছে বডি ওয়েট সাপোর্ট। হ্যাঁ, বডি ওয়েট সাপোর্ট দিয়ে পেশেন্টকে, এই স্ট্রোক পেশেন্টকে এইভাবে অ্যাসিস্ট করে হাঁটানো, এটা এক ধরনের ট্রিটমেন্ট। এগুলো মোটামুটি সবই এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। কিছু আছে কনভেনশনাল, আমরা কনভেনশনাল প্লাস এভিডেন্স দুটোটাই, এভিডেন্স বেসড দুটোটাই জানবো। এই ছিল মোটামুটি নিউরোলজিক্যাল কমন কন্ডিশন ইন এলডারলি। কারো কোনো প্রশ্ন আছে? ইনশাআল্লাহ আগামীকাল যদি কোনো সমস্যা না থাকে ক্লাস নিব ইনশাআল্লাহ। জি আচ্ছা ম্যাম। কারো কোনো প্রশ্ন আছে? কতজন উপস্থিত? ম্যাম আমাদের হ্যাঁ বলো বলো। ম্যাম আপনি বলছিলেন যে হচ্ছে আমাদের কনভেনশনাল থেরাপিটাই বেশি ইউজ করতে হয় বা করি আমরা, কিন্তু সাধারণত আমাদের তো ম্যাম যেহেতু আমাদের এখন হচ্ছে ডে বাই ডে আমাদের নতুন আমরা হচ্ছে এভিডেন্স দিয়ে জানতে পারতেছি যে আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ প্লাস ট্রিটমেন্ট টেকনিক গুলোতে হচ্ছে অনেক চেঞ্জ আনা প্রয়োজন, বা আনলে সেগুলো বেশি ইফেক্টিভ, সেগুলো বেশি পেশেন্টের জন্য ভালো হয়। তো ম্যাম তাহলেও আমরা কিছুর জন্য এভিডেন্স বেস প্র্যাকটিস গুলো কম করতেছি? না না, আমি এটা বলিনি যে কম বেশি। আমি যেটা বলছি যে তুমি ধরো একটা জানো যে, যেমন ফর এক্সাম্পল তুমি জানো যে মিরর থেরাপি ইজ ভেরি ইফেক্টিভ। হ্যাঁ, কনভেনশনাল যে থেরাপির চেয়ে মিরর থেরাপি ইজ ভেরি ইফেক্টিভ।
কিন্তু শুধুমাত্র মিরর থেরাপি দিয়ে তুমি তোমার ডিপার্টমেন্ট চালাতে পারবে না, কারণ তুমি তো মিরর থেরাপির মানে আইসোলেটেড ইফেক্টিভনেস দেখতে পারো নাই। তুমি যেটা করছো মিরর থেরাপির ইফেক্টিভনেস দেখেছো যে তোমার যে কনভেনশনাল থেরাপির সাথে মিরর থেরাপি সাথে কনজাংশন ওয়েতে তুমি ইফেক্টিভনেস দেখেছো। তো আমি বলেছি যে কম বেশি না, আমাদের কনভেনশনাল যে থেরাপি সেগুলোরও ইফেক্টিভনেস আছে, কিন্তু কিছু কিছু থেরাপি কিছু সুপিরিয়র ইফেক্ট আছে। তো যদি এরকম হয়, অনেক সময় দেখা যায় যে অনেক থেরাপিউটিক ইন্টারভেনশনের অনেক সুপিরিয়র ইফেক্ট আছে, কিন্তু সেই টেকনোলজি নাই আমাদের কাছে, ফর এক্সাম্পল। হ্যাঁ, যে সেইটা আমরা আমাদের জন্য ফিজিবল না। আমরা আমাদের ডিপার্টমেন্ট বা আমার পার্সোনাল সেটআপে, আমি যেখানে কাজ করি কোনো ক্লিনিকে কিংবা কোনো হসপিটালে কিংবা আমার পার্সোনাল কোনো সেটআপে আমি কাজ করি, তো তখন ওই এভিডেন্স বেসড যে বিশেষ করে হাইটেক টেকনোলজি গুলো যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো আমি হয়তো বা অ্যাপ্লাই করতে পারছি না, আমার জন্য ফিজিবল না। কিন্তু সেটা তো অবশ্যই এভিডেন্স বেসড, কিন্তু আমাদের তো আসলে কনভেনশনাল গুলোও ভুলে গেলে হবে না, কারণ কনভেনশনাল বেশ কিছু থেরাপির কিছু ক্লিনিক্যাল ইফেক্ট আছে, মানে ক্লিনিক্যাল ইফেক্টিভনেস আছে। বুঝেছো আমি কি বুঝাতে পেরেছি? আমি বলিনি জি, কোনোটার বুঝতে চেয়ে বেশি। পেরেছি। অবশ্যই এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, অবশ্যই এটা নিশ্চয়ই এর এফেক্টিভনেস বেশি, কিন্তু এর সাথে আমাদের অন্যান্য বিষয়গুলো চিন্তা করতে হবে। পেশেন্টের অ্যাভেইলেবিলিটি, আমাদের অ্যাভেইলেবিলিটি, আমাদের ক্যাপাসিটি, পেশেন্টের ক্যাপাসিটি, ওভারঅল ফিজিবিলিটি, এগুলো সবকিছু যাচাই বাছাই করে তারপর আমাদের ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। জি ম্যাম, বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কালকে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।